রমেশ, কি রে, কই গেলি তুই? আসছি ঠাম্মা। বলো ঠাম্মা, কি লাগবে তোমার? আমার জন্য নিতাইয়ের দোকান থেকে 1 খিলি পান নিয়ে আয় তো খোকা। ঠিক আছে ঠাম্মা, আমি যাচ্ছি। তবে সন্ধ্যাবেলায় কিন্তু গল্প শোনাতে হবে। ঠিক আছে, তাই হবে। এখন পান নিয়ে আয়। নিতাইয়ের দোকানের কালো জিরা দিয়ে পান আমার কাছে অমৃত লাগে। সুজলা সুফলা সৌন্দর্যে ভরা আমাদের মধুপুর গ্রাম আসলেই মধুর মতোই মিষ্টি। এই গ্রামের আলো, বাতাস, পথ প্রান্তর সব কিছু। গ্রামের কাঁচা পাকা রাস্তা আমার বড্ড ভালো লাগে। ভালো লাগে গ্রামের কাঁচা মাটির গ্রান। আমি রমেশ দাস, সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। আমার বাবা শহরে থাকে। তার ইচ্ছে ছিল আমাকে তার সাথে শহরে নিয়ে যাবে, কিন্তু আমি যেতে চাইনি। বাড়িতে ঠাম্মা একা। হাঁটতে হাঁটতে আমি নিতাইদার চা দোকানের সামনে চলে আসি। নিতাই দাদা, আমার ঠাম্মার জন্য 2 খিলি পান বানিয়ে দাও তো। বস, আমি এক্ষুনি দিচ্ছি। মাকে আর বাঁচানো গেল না। তোর মায়ের তো তেমন কোনো বড় অসুখ ছিল না। না দাদা, আমি শহরে গিয়ে মাকে একবার বড় হাসপাতালে দেখিয়েছিলাম। ওইখানে টেস্ট করে কোনো অসুখ ধরা পড়েনি। গতকাল রাতে হঠাৎ মায়ের খুব বেশি কাশি শুরু হয়, আর তারপর সাথে সাথে আমার বাড়িতে নরেন ডাক্তার আসেন। আমার কথা হচ্ছে নাকি? হ্যাঁ, সুরেশ কথা বলতেই পারল না, তার আগেই নরেন ডাক্তার এসে হাজির নিতাই দাদার দোকানে। হ্যাঁ, আপনার কথাই বলছিলাম। আপনি কাল সময় মতো আসার পরেও মাকে বাঁচানো গেল না। ভগবান যদি তার কাছে নিয়ে যায়, আমার কি করার বলো? দুঃখ করো না, তোমার মা ভালোই আছে, স্বর্গে আছে। নরেন ডাক্তার আমার পাশে বসেন। নরেন ডাক্তার আমার দিকে তাকায়, আমার খুব কাছে মুখ নিয়ে বলে, তোমার ঠাম্মাকে দেখে রেখো, সেবা যত্ন করো। হঠাৎ নরেন ডাক্তারের এ কথায় আমি অবাক হয়ে যাই, কিন্তু মুখে কিছুই প্রকাশ করি না। চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো। একটু পরেই মুষলধারে বৃষ্টি হবে, আর তাই আমি বেশিক্ষণ না বসে পান নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। নরেন ডাক্তারের কথা ভাবছি। নরেন ডাক্তার এই গ্রামে থাকলেও লেখাপড়ার জন্য শহরে যায়। শুনেছি বিদেশ থেকেও নাকি তিনি ডিগ্রি নিয়েছেন, তবে এসব ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। নরেন ডাক্তার একাই থাকেন। বেশ কমাস নরেন ডাক্তার হঠাৎ গ্রামে চলে আসেন। কিছু মাস পর এসে পুনরায় গ্রামে রোগী দেখতে শুরু করেন। লোকমুখে শুনেছি নরেন ডাক্তার বেশিরভাগ সময় রাতের বেলা রোগী দেখেন। আকাশ কুসুম চিন্তাভাবনা করতে করতে আমি বাড়ির সামনে চলে আসি। কি হয়েছে ঠাম্মা তোমার? ঠাম্মার কাশির শব্দ শুনে আমি ঠাম্মার রুমে যাই। ঠাম্মার কপালে হাত রেখে আমি আঁতকে উঠি। হে কি ঠাম্মা, তোমার গায়ে তো অনেক জ্বর। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 30 ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন।
পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 1DAK ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 1DAK ব্যবহার করুন এবং বোনাস পান। হ্যাঁ রে, হঠাৎ করে খারাপ লাগছে। কি করব আমি এখন? ঠাম্মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ঠাম্মাকে রেখে আমি দৌড়ে বাড়ির বাইরে আসি। ঠাম্মার জন্য অনেক চিন্তা হচ্ছে। ঠাম্মাকে আমি অনেক ভালোবাসি। তার একটু কষ্টে আমার বুকটা ফেটে যায়। আমি নরেন ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। এই গ্রামে এই একজন ডাক্তার। আগে অবশ্যই আরও ডাক্তার ছিল, হঠাৎ তারা গ্রাম ছেড়ে চলে গেছে। হরণ ডাক্তার কোনো কারণ ছাড়াই একদিন আত্মহত্যা করে বসে, কিন্তু কেন সে এমন করেছে কেউ জানে না। তাই গ্রামের মানুষের ভরসা এখন শুধু এই নরেন ডাক্তারের উপর। হঠাৎ নরেন ডাক্তারকে দেখে আমি থমকে দাঁড়াই। নরেন ডাক্তার? সে একটা কালো ব্যাগ হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এত রাতে নরেন ডাক্তার কোথায় যায়? রমেশ, তুমি আমাকে ডাকতে এসছো নিশ্চয়ই? হ্যাঁ, মানে আমিও তোমার বাড়ি দিয়েই যাচ্ছিলাম। তোমার ঠাম্মার তো খুব জ্বর। নরেন ডাক্তারের কথা আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি যে নরেন ডাক্তারকে ডাকতে এসেছি সে আগে থেকে জানলো কি করে? আর ঠাম্মার অসুস্থতার কথা সেটা কিভাবে জানলো? আমি তো নরেন ডাক্তারকে ফোন করেও কিছু বলিনি। মনের ভিতর প্রশ্ন রেখে নরেন ডাক্তারের মুখের দিকে আমি তাকিয়ে আছি। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, অসুস্থ একটা মানুষ একা তাকে রাখা মোটেও ঠিক না। আমি ঘোর ধরা চোখে নরেন ডাক্তারের পেছনে পেছনে যাচ্ছি। হতে পারে ব্যাপারটা পুরোপুরি কাকতালীয়। আমি এত কিছু না ভেবে ঠাম্মাকে নিয়ে ভাবতে শুরু করলাম। এত রাতে ডাক্তার পেয়েছি এই অনেক। আমি নরেন ডাক্তারকে নিয়ে বাড়ি আসি। নরেন ডাক্তারকে দেখে হঠাৎ ঠাম্মা চিৎকার করে ওঠে। রমেশ, তুই এই ডাক্তারকে কেন আনলি? ওরে চলে যাইতে ক। আচমকা ঠাম্মার এমন ব্যবহারে আমি হকচকিয়ে যাই। ঠাম্মা বেশ ভয় পেয়ে জড়সড় হয়ে বসে আছে, কিন্তু নরেন ডাক্তার একদমই শান্তভাবে ঠাম্মার বিছানার পাশে গিয়ে বসে। শান্ত হন পিসিমা, আপনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। নরেন ডাক্তার আমার ঠাম্মার কপালে হাত রাখতেই ঠাম্মা পুরোপুরি শান্ত হয়ে যায়। আমি অবাক হয়ে দেখছি। বেশ কিছুক্ষণ পর নরেন ডাক্তার হাত সরিয়ে আমার দিকে তাকায়। আমি তার চোখ দেখে ভয়ে বিস্ময়ে আটকে উঠি। নরেন ডাক্তারের চোখ লাল হয়ে আসছে। হঠাৎ চোখ লাল হয়ে যাওয়ার কোনো রকম ব্যাখ্যা আমি পেলাম না। আমাকে অবাক করে নরেন ডাক্তার বলে ওঠে, তোমার ঠাম্মা কিছুক্ষণ ঘুমাবে, তাকে বিশ্রাম নিতে দাও। ঠিক আছে কাকা, আমি এখন আসি তবে। নরেন কাকা, আপনার ফিস আমি কাল দিব। ঠাম্মার কাছে টাকা, ঠাম্মা তো এখন অসুস্থ। তোমার ঠাম্মা থেকে আমি নিয়ে নেব। নরেন ডাক্তার ব্যাগটা নিয়ে চলে যায়। আমি তাকে কিছুটা পথ এগিয়ে দিই। কি আশ্চর্য, ঠাম্মার পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। কিছুক্ষণ আগেও তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছিল। যাক, জ্বরটা তবে কমেছে। আমি সারা রাত ঠাম্মার কাছেই বসে রইলাম। ভোরের দিকে আমার চোখ লেগে আসে। সকাল হতেই আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাই, ঠাম্মা এখনো শুয়ে আছে। আমি ঠাম্মার কপালে হাত রাখি। বরফ ঠান্ডা। মানুষের শরীর তো এত ঠান্ডা হতে পারে না। ঠাম্মা, ও ঠাম্মা, উঠো, দেখো কত সকাল হয়ে গেছে। ঠাম্মা, ও ঠাম্মা, উঠো না। বেশ কিছুক্ষণ ডাকার পরও ঠাম্মা সাড়া দিল না, এমনকি একটু নড়লও না।
কেমন যেন সন্দেহ হতে লাগলো। ও ঠাম্মা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। ও ঠাম্মা গো, তুমি আর বাবা ছাড়া আমার কেউ নেই, আমাকে এখানে কিছুও না। আমার দিদাকে বাঁচাতে পারলাম না, এত অল্প জোরে এভাবে মারা যাবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। তো তোমার দিদা আবার কখন মারা গেছে? এই গতকাল রাতে। নগেন ডাক্তার কি তোমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, সময় মতো নগেন ডাক্তার এসেছে, কিন্তু তারপরও না দিদাকে বাঁচাতে পারিনি। গণেশের কথায় হঠাৎ আমার টনক নড়ে গেল। কয়েক মাস ধরে এই গ্রামে বহু বয়স্ক মানুষ মারা যাচ্ছেন। সবাই রাতের বেলা মারা যায়, কারোরই তেমন কোনো গুরুতর অসুখ থাকে না। আর সব ঘটনার সাথেই এই নরেন ডাক্তার জড়িত। হঠাৎ সেদিন রাতে নরেন ডাক্তার নিজে থেকেই আমার বাড়িতে এসেছিল। ঠাম্মার যে জ্বর সেটাও সে আগে থেকেই জানতো। আচ্ছা, এই মৃত্যুগুলোর পিছনে নরেন ডাক্তারের হাত নেই তো? আমাকে এই ব্যাপারটা জানতেই হবে। যেই ভাবা সেই কাজ। আমি রাতের বেলা নরেন ডাক্তারের বাড়ির কাছে একটা বড় গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। অপেক্ষা করতে থাকি, আমি যদি ভুল না হই নরেন ডাক্তার আজ রাতেও রোগী দেখার জন্য বাইরে বেরোবে, আর তখনই আমি তার পিছু নিব। কেন যেন ঠাম্মার মৃত্যুটা আমি মেনে নিতেই পারছি না। আমার ধারণা সত্য হলো, নরেন ডাক্তার তার ব্যাগ নিয়ে হেঁটে আসছে। আমার ইচ্ছে করছে তার সামনে গিয়ে সব জিজ্ঞাসা করতে, কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই। নরেন ডাক্তার আমার দাঁড়ানো গাছ অতিক্রম করে যেতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো সে। আমি অবাক চোখে তাকালাম। চোখের পলকে নরেন ডাক্তার অদৃশ্য হয়ে গেল। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। চোখের সামনে থেকে নরেন ডাক্তার কোথায় অদৃশ্য হয়ে গেল। বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম আমি। নরেন ডাক্তার কি মানুষ নয় তাহলে? হঠাৎ আমার ঘাড়ে কারো ঠান্ডা নিঃশ্বাস অনুভূতি হতে আমি শিউরে উঠি। আমার পিছনে কে যেন আছে। ভয় আমার বুক দূর করছে। পিছনে ফিরতে সাহস হচ্ছে না। আর তখনই পিছনে একটা পরিচিত কণ্ঠ বলে উঠল, রমেশ, তুই এখানে কি করছিস? আমি চমকে গিয়ে পিছনে ফিরে তাকাই। আমার ঠিক পিছনে নরেন ডাক্তার, তার চোখ লাল টকটকে। কিরে, কি বুঝলি? আমি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, তুমি আমার ঠাম্মাকে মেরে ফেলেছো তাই না? আর এই গ্রামে সব বয়স্ক মানুষদের তুমি মেরে ফেলছো তাই না? হ্যাঁ, এখন তোকেও মেরে ফেলবো। তুই আমাকে অনুসরণ করেছিস, তোর এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা। নরেন ডাক্তারের ভয়ঙ্কর কণ্ঠে এমন হিংস্র কথা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নরেন ডাক্তার ভয়ঙ্কর এক প্রেতাত্মায় পরিণত হয়। শহরে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যাই। তারপর থেকে অশরীরী হয়ে জীবন যাপন করি, কিন্তু ডাক্তারি পেশা আমি ছাড়তেই পারছি না। তাই এই গ্রামে সেই গ্রামে রোগী দেখি। রোগী দেখেন নাকি? মেরে ফেলেন রোগীদের? কি করব বলো, এখন তো আমি মানুষ না, আমার রক্ত খেতে মন চায়, তাই আমি বয়স্ক মানুষদের মারি। তারা তো এমনিও কিছু বছর পর মারাই যাবে। আপনি এটা ঠিক করছেন না। আপনি আমার ঠাম্মাকে ফিরিয়ে দিন বলছি। ফিরিয়ে তো দিতে পারবো না, এমন হলে তো আমি নিজেই ফিরে আসতাম। তবে এক কাজ করতে পারি, তোকে তোর ঠাম্মার কাছে পাঠিয়ে দিতে পারি। নরেন ডাক্তার তার ভয়ঙ্কর হাতে আমার গলা চেপে ধরে। আমি ব্যথায় আর্তনাদ করতে থাকি, চোখে ঝাপসা দেখতে থাকি। এই বুঝিয়ে আমার শেষ রাত। তখনই আমার ঠাম্মার কণ্ঠ আমি শুনতে পাই, আমার নাতনি রে
সাইরা দে, না হয় তোরে আমি সারুমু না। আমি আমার মৃত ঠাম্মাকে দেখতে পেলাম। ভয়ে আবার চোখ বন্ধ হয়ে আসছে। আমি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে পাই সকালের দিকে। রাতের সব ঘটনা মনে করে আমি শিউরে উঠি। বাড়ির দিকে যেতেই কিছু দূর গিয়ে দেখতে পাই মানুষের ভিড়। আমি ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখি নরেন ডাক্তারের মৃতদেহ, সারা শরীর রক্তে, কামড়ের দাগ। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে করতে পারে। ঠাম্মার কথা মনে পড়তেই চোখ ভিজে আসে। ঠাম্মাই আমাকে বাঁচিয়েছে। কই গগিন্নি, কোথায় গেলে? আমি বেরিয়ে গেলাম। আসতে রাত হবে, তুমি সাবধানে থেকো। আমি কুশল, পেশায় একজন ড্রাইভার। তবে অন্যের গাড়ি নয়, নিজে অনেক কষ্ট করে গাড়িটি কিনেছি। সেসব কষ্টের কথা মনে পড়লে এক দীর্ঘশ্বাস পড়ে। যাকে সেসব কথা। আজ সারাটি বিকেল কিভাবে যে ঘুমের মধ্যেই কেটে গেল টেরই পেলাম না। অনেকদিন পর এমন স্বস্তির ঘুম হলো। ঘুম থেকে উঠে শরীরটাও বেশ ভালো লাগছে, আর কোনো ক্লান্তি অনুভব হলো না। তাই ঠিক করেছি আজ গাড়িটি নিয়ে শহরের দিকে যাব। তাতে বেশ ভালোই ভাড়া হবে মনে হয়। তার মধ্যে আবার রাতও নেমে পড়বে। ভাড়া একটু সকলে ধরেই দিবে। এতে যে 2 পয়সা ঘরে আসবে, আসুক। দিয়ে আসলাম। ঠিক তখন আমার চোখে পড়ল রমণী কাকি আর রঘু কাকাকে। রমণী কাকি হতভম্ব হয়ে এসে আমাকে বলল, কি গো কুশল, তোমার তো দেখাই পাওয়া যায় না। এই নিয়ে মোট 3 বার আসলাম তোমাদের বাড়িতে। এসেই শুনি তোমার গিন্নি বলে তুমি নাকি নাক ডেকে ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি বাপু। আর এখন একেবারে তৈরি হয়ে এসেছি, আর বাড়ি যাব না। তুমি আমাদের একটু পাশের গ্রামটাই ছেড়ে দাও দেখি। নাই মানে বলি কি কাকি, এই ভোর সন্ধ্যাবেলা ওই দিকটা যাবো না গো। তোমরা বরং অন্য গাড়িতে যাও, আমি আজ শহরে যাব। এত না না করিস, আমাদেরও বেশ তাড়া আছে। বিয়ে বাড়ি বলে কথা, দেরি করলে চলবে? এই ভোর সন্ধ্যাবেলা রওনা দিলে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে গো কাকা। আর ওই গ্রামের মাঝারি শ্মশানটাও তো যে ভালো নয়। আমি যাব না, তোমরা অন্য গাড়ি ডেকে নাও। সে তো আরেক ঝামেলা। তুই থাকতে অন্য কাউকে কেন ডাকবো বল? আর এ সময় তো তাড়াহুড়ো করে গাড়িও পাবো না। চলো না বাপু, এমন করছো কেন? 2 পয়সা না হয় বাড়িয়ে নিও, তাহলেও একটিবার রেখে এসো। ভাইজির বিয়ে বলে কথা, দেরি হয়ে গেলে সে 7 কথা শোনাবে। কাকা আর কাকি দুজনেই একেবারে নাছোড়বান্দা, কিছুতেই ছাড়তে রাজি হচ্ছেন না। এ পর্যায়ে আমিও আর না করতে পারলাম না। শেষমেশ তাদের অনুরোধে রাজি হয়ে গেলাম। তবে মনটা সায় দিতে চাইছিল না, কিন্তু কি আর করার, নাছোড়বান্দা হয়ে যেতেই হলো। তাই আর বেশি দেরি করলাম না, রঘু কাকা কাকিদের নিয়ে রওনা দিলাম। বেশ জোর গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। গ্রামের পথটাও অনেক। এই গ্রাম থেকে অলন্দপুর যেতে বেশ সময় লাগে। বেশ আন্দাজ করতে পারছি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এমনিতেই সন্ধ্যা নেমে গিয়েছে এর মধ্যে। চারপাশটাও বেশ ফাঁকা ফাঁকা, বেশ জরাজীর্ণ হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন নিশুতি রাত। কাকা কাকিও যেন কথা বলছেন না, তারাও চুপচাপ। দিকে আমার বুকের ভেতরটা কেমন ধুকধুকানি বাড়ছে। বেশ ভয়ও লাগছে। সে 2 বছর আগের কথা যেন বারবার মনে পড়ছে।
কিছুতেই আর টানতে মন চাইছে না। এদিক গাড়ির গতিও বাড়িয়ে ফেলেছি অনবরত। মন চাইছে এই মাঝপথে তাদের ছেড়ে দিতে, কিন্তু তাদের প্রশ্নের উত্তরে কি জবাব দিব এই ভয়ঙ্কর কালো অতীত তো তারা কেউ জানে না। বেশ মনের আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছি পাশের গ্রামে। নতুন নতুন গাড়ি কেনায় বেশ আনন্দ হচ্ছিল। নিজের কষ্টের টাকা যে এত দামি একটি গাড়ি কিনতে পেরেছি ভেবেই অবাক লাগছিল। আগেও অনেক এরকম রাস্তায় এসেছি, তবে পরিবেশটা এত রোমাঞ্চকর কখনো লাগেনি। গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে এই নতুন গ্রামে এসেছি। বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে কখন যে বাচ্চা ছেলেটি আমার সামনে এসে বলছে খেয়ালই করিনি। গাড়ির ধাক্কায় একেবারে হুমড়ি খেয়ে ছিটকে গেল দূরে। আমি দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটির কাছে গেলাম। তার মাথা ফেটে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ছেলেটির কোনো চিৎকার বা হুঁশ নেই। এ দেখে আমি ঘাবড়ে গেলাম। বেশ বুঝতে পারছিলাম আমার বেখিয়ালিপনায় নিষ্পাপ একটি শিশুর প্রাণ গেল। হঠাৎই সে সময় এক মধ্যবয়সী মহিলা ছুটে এসে বলতে লাগলো, আমার নিতাই, কি হয়েছে বাবা তোর? কথা বলছিস না কেন বাবা? ও আমার শখের ছেলে রে, কথা বল বাপজান, কথা বল। তোর মাথা থেকে যে রক্ত গড় গড়িয়ে পড়ছে রে, কথা বল নিতাই, তোর মা যে তোকে ডাকছে। মহিলাটির আর্তনাদে যেন আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠেছে। অসহ্য এক ব্যথা হচ্ছে বুকের বাঁ পাশটায়। আমি আর সহ্য করতে পারলাম না। খুব অপরাধী মনে হচ্ছিল আমার। আমি কিভাবে এই নির্দোষ ছেলেটাকে মেরে ফেললাম? হঠাৎ এসব কথা মনে হতেই যেন ভরকে উঠলাম। এর মধ্যে গ্রামের প্রায় ঝুমরি শ্মশানের পাশাপাশি চলে এসেছি। এই শ্মশানে ছেলেটির লাশ দাহ করা হয়েছে। মনে এক অপরাধ বোধ নিয়ে বেশ ভয় পাচ্ছিলাম ওর সাথে। তবে কেন পাচ্ছি জানি না, মনে হতে লাগলো কেউ কানের কাছে বারবার আর্তনাদ করছে। বারবার মনে হচ্ছে এই গাড়িতে আমরা ছাড়াও আরো কেউ আছে। আমি আর এসব ভাবতে পারছিলাম না। মনে হচ্ছে এখনই হয়তো জ্ঞান হারাবো। কুশল, এবার থাম। আর কত দূর যাবি? বিয়ে বাড়ি তো পৌঁছে গেছি। কাকার গলা স্বর শুনে যেন চমকে উঠলাম। তবে তাদেরকে বুঝতে দিলাম না আমি যে একটু ভয়ে আছি। বেশ স্বাভাবিক কণ্ঠে বললাম, অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এবার গাড়িটা থামা, আমরা নেমে পড়ি। রঘু কাকার কথা বলার সাথে সাথে গাড়ি ব্রেক ধরে থামিয়ে দিল। এরপর সকলেই গাড়ি থেকে নেমে পড়লাম। এ সময় হঠাৎ রমণী কাকি বলে উঠল, কি এত ভাবছিস শুনি যে গন্তব্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলিস? কার কথা ভাবছিলে গো? নিশ্চয় তোমার পরম কাছের গিন্নির কথা। না না কাকি, কি যে বলো না তুমি। চল না কুশল, আমাদের সাথে খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি ফিরবি। না গো কাকা, আজ না, অন্য একদিন। প্রতিদিন কি এমন সুযোগ আছে রে? অত ছাড়া চল, তো আর কথা বাড়াস না। রঘু কাকা আমায় বেশ জোরাজোরি করলেন, তবে আমি রাজি হলাম না। এক পর্যায়ে তারা আমার কাছে হার মেনে বিয়ে বাড়িতে ঢুকে গেল। আমিও আমার এই শখে গাড়িটি নিয়ে রওনা দিলাম শহরের দিকে। তবে এইবার যেন পরিবেশটা একটু পাল্টে গেল। থমথমে হতে লাগলো সবকিছু। গাড়ির গতি বাড়াতে চাইলেও যেন বাড়ছে না, ঠিক একই গতিতে চলছে। এদিকে হিম করা শীতল হাওয়া গা ঘেঁষে চলে যাচ্ছে। হিম শীতল হাওয়ায় আমার পুরো শরীর শিউরে উঠল। এ সময় আমাকে চমকে দিয়ে হুক্কা হুয়া আর ঘেউ ঘেউ করে শিয়াল আর কুকুর ডেকে উঠল। এতক্ষণ কোনো সারা শব্দ পাইনি, হঠাৎ শিয়াল কুকুর কোত্থেকে এলো? তৎক্ষণাৎ মনে হলো এটি যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অনিচ্ছা থাকা সত্ত্বেও এসে যেন পৃথিবীর শ্রেষ্ঠ ভুলটা আমি করে ফেলেছি। আধার যেন আরো ঘনিয়ে আসতে লাগলো। গাড়ির সামনে
কিচ্ছুটি স্পষ্ট দেখা যাচ্ছে না। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিতে চাইছিল না। গাড়িটি থেকে নামতেও মন চাইছিল না, তবে নিরুপায় হয়ে নামতেই হলো। নেমেই খেয়াল করলাম শ্মশান বরাবর দাঁড়িয়ে আছি। শ্মশানের প্রবেশ পথটার দিকে তাকাতেই বুকের ভিতরটা খচ করে উঠল। সবকিছু আরো থমথমে স্তব্ধ হয়ে গেল। সবকিছু উপেক্ষা করে আমি চটজলদি চাকার দিকে তাকিয়ে দেখতে লাগলাম আসলে সমস্যাটি কোথায়। তবে তেমন কিছু দৃষ্টিগোচর হলো না। তাই গাড়িতে উঠে বসতে যাবো এমন সময় চোখ গেল শ্মশানের দিকটায়। আমার চোখ দুটো যেন অজান্তে বড় বড় হয়ে গেল। হে যেন এক অবিশ্বাস্য ব্যাপার। কিছুতেই যেন চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অনবরত শরীর থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা অজানা এক ভয়ে হাহাকার করে উঠল। কি করব বুঝে উঠতে না পেরে এমন সময় চোখের সামনে উপস্থিত হলো সেই মহিলাটি, যার সন্তান আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। তবে সেদিনের মহিলাটি আর আজকের মহিলাটির মধ্যে বেশ পার্থক্য। মহিলাটির চোখে মুখে রাগ, ক্ষোভ আর রক্তের রক্তবর্ণ হয়ে রয়েছে তার দু চোখ। পুরো শরীর যেন কেউ তাকে আশ্রে আশ্রে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মহিলাটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, আর এদিকে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে। পালাতে চাইলে যেন মনে হচ্ছে দুপা মাটিতে আটকে আছে, আর কিছুতেই ছাড়ছে না। এ সময় কর্কশ কণ্ঠে মহিলাটি বলে উঠল, বল, আমার ছেলে তোর কি ক্ষতি করেছিল যে তার শাস্তি হিসেবে তার প্রাণটাই কেড়ে নিলে? আমার সন্তান তো অসহায় ছিল, তারপরও তুই তাকে কেন মেরে ফেললি? বল, কেন আমার বুকটা ফাঁকা করে দিলি? আমি জানি আমি ভুল করেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আমি নিজেও বুঝতে পারিনি যে এত বড় একটা অঘটন ঘটে যাবে। সেদিন আমি ইচ্ছা করে আপনার ছেলেকে মারিনি। আপনি দয়া করে আমার বোঝার চেষ্টা করুন, এটি নিতান্ত একটি ভুল ছিল। না না না, আমি বিশ্বাস করি না তুই ইচ্ছে করে আমার ছেলেকে মেরেছিস। আমি জানি। এত কিসের রাগ তোর আমার ছেলের প্রতি? বল, আমাকে এক্ষুনি বল, নয়তো তোর গর্দান আমি নিয়ে নিব, আর সেই রক্তে আমার ছেলের আত্মাটার মুক্তি দিব। দয়া করে আপনি আমাকে মারবেন না, দয়া করে আমায় ছেড়ে দিন। আমি আপনার ছেলেকে ইচ্ছে করে মারিনি। দয়া করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন না। তুই আমার কোল খালি করেছিস, আর আমি তোকে এত সহজেই ছাড়বো? কখনো না। সেদিনের ওই ঘটনার পর আমি নিজেও আর বেঁচে থাকতে পারিনি। নিজের শ্বাসকষ্ট আর হার্ট অ্যাটাক হয়ে আমি নিজেই মারা যাই। আর আজ তোর পালা, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। একথা বলে মহিলাটি আমার গলায় এক হাত দিয়ে চেপে ধরলো। আমি যেন আর কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিলাম না। প্রাণ চাই চাই অবস্থা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে চেয়েও যেন পারলাম না। মুহূর্তেই সব কিছু স্তব্ধ হয়ে গেল। চোখ দুটোর সামনেও যেন ঘনিয়ে এলো কালো আধার। প্রাণটা বেরিয়ে গেল। পরদিন সকাল, ঝুমরি শ্মশানের পাশে একটি বড় গাছটায় আমার লাশটি ঝুলিয়ে রাখা হলো। এই লাশটি দেখার জন্য যেন মানুষের ঢল পড়ে গিয়েছে, কিন্তু কেউ জানতে পারল না এই মৃত্যুর কারণ কি। সবার কাছেই এক কঠিন ধাঁধা। তবে আসলে কি আমি সেদিন দোষী ছিলাম?